বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর নেহাল করিম, অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আলোচনায় শুরু করার আগে কয়েকটি আপডেট তথ্য আপনাদের দিয়ে দিতে চাই। আজকের দিনের আলোচিত কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দর্শক, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যুক্তরাজ্যেই অর্থাৎ ব্রিটেনেই তার ৩৬০টি বাড়ি রয়েছে। তিনি ৩৬০টি বাড়ির মালিক এবং এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো যে শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান তাদের কাছ থেকে কেনা। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য বলা হচ্ছে $৩২ কোটি, বাংলাদেশি টাকায় অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। এবং এর বাইরে আমেরিকা এবং দুবাইয়েও তার সম্পদ রয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক যে সম্প্রচার মাধ্যম আল জাজিরা তারা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে এবং এটির নাম হচ্ছে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স। এই শিরোনামে তারা একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে, সেখানে এই তথ্যগুলো দেওয়া হয়েছে এবং প্রতিবেদনে বলা হয়েছে যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে ২০২০ সালের মধ্যে অন্তত ৫৪টি সম্পদের মালিক হয়েছেন। আমেরিকাতেও তার সম্পত্তি আছে, সেখানে তিনি 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, এর মধ্যে 5টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নদীর ওপারে অর্থাৎ নিউ জার্সিতে। এই ছিল একটি বিষয়। আরেকটি আলোচিত বিষয় আজকে বাংলাদেশের, যেটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, শিক্ষার্থীদের মধ্যেও তারা বিক্ষোভ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আমি আসলে ঘটনা দুটি একটু তুলে ধরি আপনাদের সামনে। মোবাইল চোর সন্দেহে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হল থেকে তোফাজ্জল নামে এক যুবককে শিক্ষার্থীরা আটক করে। গেস্ট রুমে নিয়ে প্রথমে তাকে মারধর করা হয়, এরপর হলের ক্যান্টিনে তাকে খাবার খাওয়ানো হয়, এরপর তাকে নিয়ে যাওয়া হয় এক্সটেনশন ভবনের গেস্ট রুমে। সেখানে দীর্ঘ সময় তার ওপর নির্যাতন চালানো হয়। প্রায় অর্ধশত শিক্ষার্থীর নির্যাতনে নিস্তেজ হয়ে পড়ে তোফাজ্জল। তারপরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়। সেই শাহবাগ থানা থেকে তাকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও অনেকেই দায় স্বীকার করেননি। পরবর্তীতে অবশ্যই ঘটনাতে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তোফাজ্জল মোবাইল চুরির কথা স্বীকার করেছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। নিহতের স্বজনরা জানান যে বরগুনার পাথরঘাটায় তোফাজ্জল বরিশাল BM কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। মা বাবা হারিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছিলেন তিনি এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এটিও বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লা। বুধবার রাতে তাকে ক্যাম্পাসের একটি ভবনে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করা হয়। পরে শামীমকে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গুরুতর আহত অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার এবং বিচার বহির্ভূতভাবে শামীম হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এবং এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে আমাদের সাথে দু একজন শিক্ষার্থীর কথা হয়েছে যে নানা রকম প্রতিবাদ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এবং তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। নিহত শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বলেছেন যে মব জাস্টিসের ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে বলেছেন এবং আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই অধিকার কারণেই তিনি গণমাধ্যমকে বলেছেন যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত, তারা যেন আইন নিজের হাতে তুলে না নেয়, অপরাধী হলে তাকে আইনের কাছে যেন সোপর্দ করে এবং কোনো মানুষ যেন হেনস্থার শিকার না হয় এবং সাংবাদিক উদ্দেশ্যে জানান যে যাতে জনসচেতনতা বাড়াতে তারা কাজ করেন। আরও কিছু কথা তিনি বলেছেন। আরেকটি বিষয় আমি তুলে ধরি, জাহাঙ্গীর আলম বলেছেন যে পুলিশ বাহিনী কিভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ অনিয়ম রোধে করণীয় কি, সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশা করছেন তিনি। আরেকটি ছোট্ট তথ্য দিয়ে আমরা আলোচনায় চলে যাব।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে, এটা ভালো কথা। তার মানে হলো যে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না। বৃহস্পতিবার তিনি ঠাকুরগাঁ প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মত বিনিময় আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও কিছু কথা বলেছেন, আমি একটু বলি। তিনি বলেছেন যে তিনি মনে করেন যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকাতেই সেনাবাহিনীকে আসলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার, কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরা বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। এবং তিনি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছেন যাতে তারা বিষয়টি পুনর্বিবেচনা করেন। এই ছিল কিছু তথ্য এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আছেন ডক্টর নেহাল করিম। স্যার, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? পাচ্ছি। জি স্যার, যেমনটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দুটি ঘটনা, আপনি নিশ্চয়ই ইতোমধ্যে বিষয়গুলো দেখেছেন এবং আপনার সাথে আপনি বিষয়গুলো জানেন। কেন এমন ঘটনা ঘটছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন এই ঘটনাগুলো ঘটলো, আপনার কি মনে হয় স্যার? ধন্যবাদ। আমি সত্যি খুব আনন্দিত যে খুব সময় উপযোগী একটা বিষয় নিয়ে আমরা আলাপ করব। এখন ব্যাপারটা হয়ে গেছে কি, বলতে গেলে অনেক কিছু বলতে, আমি খুব সংক্ষেপে বলবো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি বলে কথা না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় এরকম বিশৃঙ্খলা, এরকম আরো মারামারি বা হত্যা হতে পারে। মূল কারণটা হচ্ছে আমাদের কোনো আমরা যারা আছি আমাদের ঠিক সামাজিকীকরণ হয়নি। সামাজিকীকরণ হয়নি বলে, যাকে ইংরেজিতে আমরা বলি সোশ্যালাইজেশন, এটা হয়নি বলে যত্রতত্র আমরা যেমন তেমন ব্যবহার করছি। আমি খুবই আতঙ্কগ্রস্ত যে আগামী 2-3-4 মাসে এই যে শিক্ষার্থী যাদেরকে আমরা বলছি, এরা যেহেতু এরা দেখেছে যে তাদের আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটেছে এবং তাদেরকে অনেকে উৎসাহ দিয়েছে এবং তারাও উৎসাহিত হয়েছে। এখন এই অতিমাত্রায় উৎসাহিত হওয়ার কারণে তারা মনে করবে যে আমরা যা বলবো তাই হবে। এতে কিন্তু রাষ্ট্রের বা সমাজের বা বিভিন্ন প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হবে এবং এটা হতে বাধ্য। মূল কারণটা হচ্ছে যে আমরা যারা আছি আমাদের কোনো রকমের সামাজিকীকরণ হয়নি। কাজেই আমি মনে করি এই বাংলাদেশে আগামীতে সুন্দর ভবিষ্যৎ আনার জন্য শিশুকাল থেকেই আমাদের সন্তানদেরকে সামাজিকীকরণের ব্যবস্থা করতে হবে। সেটা স্কুল পর্যায়ে করতে হবে, না হলে তো হবে না। কারণ বাড়িতে আমার বাবা মা যারা নাকি অক্ষর জ্ঞানহীন, তারা অনেক কিছুই জানেন না। কাজেই এই বিদ্যালয়ে বলেন, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় একটা সামাজিকীকরণের একটা ব্যবস্থা থাকতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আজকে যত জায়গায় যত কিছু হচ্ছে, এই যে আমরা প্রপারলি সোশ্যালাইজ না বলে এরকম যে একমাত্র সেনাবাহিনীতে যেহেতু একটা ডিসিপ্লিন আছে, ওইখানে যে পারফেকশনটা কাজ করে আর কোনোখানে করে না, কোনো পেশাতে করে না। কাজেই সুন্দর ভবিষ্যৎ চাইতে গেলে আমি মনে করি সামাজিকীকরণ করতে হবে এবং এটা খুব দ্রুত করতে হবে এবং খুব জরুরি ভিত্তিতে করতে হবে। জি স্যার, আপনার সামনে আমি আরও দু একটি ঘটনা আসলে যদি একটু তুলে ধরি, তারপর আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখি এই সম্পর্কিতই। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বরিশাল বিশ্ববিদ্যালয় সরকারি ব্রজমোহন কলেজের বিএম কলেজ যেটি আমরা বলে থাকি, তাদের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং এতে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন যে নগরীর ব্যাপটিস্ট মিশন রোডের বাসিন্দা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরীর জোয়ার পরিবারের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী এক পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী সমন্বয়ক পরিচয়ে সেই বিরোধ নিরসনে তাদের বাসায় গেলে বাকবিতণ্ড হয়। এ সময় জোয়া সাহায্য চেয়ে ফেসবুকে লাইভ করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা তারা বিএম কলেজের সেই শিক্ষার্থীদের মারধর করেন। আরেকটি ঘটনা আমি উল্লেখ করতে চাই, চলতি মাসের
দ্বিতীয় সপ্তাহে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত 18 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এবং নিউ মার্কেট থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানান যে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে তাদের সংঘর্ষ হয়। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ কি এখন আসলে প্রতিষ্ঠান অথবা শিক্ষকরা কতটুকু শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে পারছেন, নাকি এই নিয়ন্ত্রণটা শিক্ষার্থীদের নিজেদের হাতেই চলে গিয়েছে? খুব চমৎকার কথাটা হচ্ছে যে ওই যে বললাম, এই যে শিক্ষার্থীরা দেখলো যে তাদের বিক্ষোভের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটেছে, কাজে তারা খুবই উৎসাহিত হয়েছে এবং তারা মনে করছে যে তারা খুবই ক্ষমতাবান। তো এখন সেই কারণে এটা বরিশাল হোক আর যেখানেই হোক, এই যে ছাত্ররা যারা নাকি মারপিট করে, আমি মনে করি তাদের বেড়ে ওঠাটা সুন্দর হয়নি। যেমন আমরা দেখেছি এই 5 তারিখের পর, 5ই অগাস্টের পর বিভিন্ন জায়গায় এই শিক্ষকদেরকেও হেনস্থা করেছে। এটা তো কোনো অবস্থাতে উচিত না। যেসব ছাত্ররা করেছে, আমি জোর গলায় হলপ করে বলতে পারি তাদেরও পারিবারিক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ভালো না, বা তারা সুন্দরভাবে বেড়ে ওঠেনি। সেই কাজটা কিন্তু সবাই করবে না। এই যে বরিশালে যে মারপিট হয়েছে, ঢাকায় যা হয়েছে, বা জাহাঙ্গীরনগরে, বা আরো কোথায়, আরো সামনে আরো মারপিট হবে আমি জানি। আমি হলপ করে বলতে আরো হবে, কারণ আমাদের সামাজিকীকরণটা ঠিক হয়নি। আমরা যখন যে কোনো, আমি মনে করি যে যাদের নাকি বেড়ে ওঠাটা সুন্দর হচ্ছে তারা কোনো অবস্থাতেই যাবে না, করবে না। এখন এখানে সেটা আমি আমার মন্ত্রীদের মধ্যে পার্থক্য দেখেছি, এমপিদের মধ্যে পার্থক্য দেখেছি, সরকারি কর্মকর্তাদের মধ্যে পার্থক্য দেখেছি। যার যার ব্যাকগ্রাউন্ডের উপর তার আচার আচরণ প্রতিফলিত হয়। আমাদের সমাজ বিজ্ঞানের ভাষায় একটা কথাই বলা আছে, যার যার বেড়ে ওঠার উপর তার আচার আচরণ প্রতিফলিত হবে। সবাই সব কাজ করবে না, এটা বুঝতে হবে। সবাই এটা বুঝতে হবে। এই যে এখন যে তত্ত্বাবধায়ক কি বলে ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান ডক্টর ইউনূসকে সবাই বরণ করে কেন নিয়েছে? যে তার মধ্যে ইন্টিগ্রিটি আছে বলে নিয়েছে। ওনার সমকক্ষ তো আর বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া গেল না, পাওয়াও যাবে না। আমি নিজেই উৎকণ্ঠায় আছি যে মানে পেপারে পড়ি, কথা শুনি, আপনারাও শোনেন যে রাষ্ট্রপতি বদল হবে। আমি চিন্তা করি রাষ্ট্রপতি বদল হলে ওই আসনে কে বসতে পারে, এমন কে আছে? আমি তো ডাইনে বায়ে সব দিকে দেখি, এগুলো তো একটাও তো চোখে লাগার মতো না। মানে ইউনূস সাহেব যে পর্যায়ে গেছেন, ওই পর্যায়ে আমি কাউকে খুঁজে পাচ্ছি না ওনার সমকক্ষ। এখন এটা কিভাবে চলবে? তবে আমি অবশ্যই সাজেস্ট করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে এই যে শিক্ষার্থী যারা আছে তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাবে, তারা পড়াশোনায় মনোনিবেশ করবে, তাদেরকে আর কোনো রকম বলে দেওয়া হবে যে কোন রকম প্রশ্রয় দেওয়া হবে না। জি স্যার, আমাদের সাথে কথা বলে শেষ করি। অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা ভুল কাজ করেছে, যে বুঝলাম নাইলে তারা সরকার স্বৈরাচার সরকার পতন ঘটিয়েছে, তাই বলে এই উপদেষ্টা পরিষদে ওই দুটো ছেলেকে নেওয়া ঠিক হয়নি। কারণ তাদের সাথে বয়সের গ্যাপ, জ্ঞানের গ্যাপ, অনেক কিছু হয়। যদি তাদেরকে সহকারী উপদেষ্টা করে রাখতো সেটা বেটার হতো। এটা না করাতে এখন অনেক কিছু ঘটছে, সেটা সবাই জানে, এখানে নতুন করে বলার কিছু নাই। সরকার এখানে কিন্তু একটা ভুল করেছে। স্যার, যেই বিষয়টি বলছিলাম যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমরা তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো নিয়ে কথা বলছি, এছাড়াও বিভিন্ন সময়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইমরান হাসান শুভ, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি একটু ইমরান হাসান শুভর সাথে কথা বলতে চাই। শুভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে কি হয়েছে, আপনি বর্তমান পরিস্থিতি কি, আপনি যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে হচ্ছে যে আন্দোলন পরবর্তী সময় থেকেই কখনোই আসলে খুব স্টেবল কোনো পরিস্থিতি ছিল না। শুরুতে তো হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে
যারা হচ্ছে আগে থেকে শিক্ষার্থী রাজনীতিতে যুক্ত ছিল, বিভিন্ন দলীয় রাজনীতিতে, তারা হচ্ছে পুনর্বাসনের জন্য অনেক ধরনের মানে চেষ্টা চরিত্র তারা চালিয়েছে। এবং তারই হচ্ছে একটা আলটিমেট পয়েন্ট হিসেবে আমরা দেখতে পারি যে গতকালকের যে ঘটনা, যে গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেমিসিসের মধ্যেই এমন একজন সাবেক ছাত্র নেতা, যাকে হচ্ছে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মেরে হচ্ছে তাকে হত্যা করে ফেলা হয়েছে। এখন জি শুভ, প্রথমেই আমি হচ্ছে আমি যে এখানে তাকে একটি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। এই যে কয়েক ঘন্টা ধরে তাকে যে বিভিন্ন অনেকে মিলে দফায় দফায় মারলেন, শিক্ষকরা কোথায় ছিলেন, অথবা আপনাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কি ভূমিকা ছিল আসলে? আচ্ছা আচ্ছা, তো যদি আমি একটু ডিটেইলে যাই, যে গতকালকে বিকেল 5টার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট নামক স্থানে হচ্ছে আহ ছাত্রলীগের সাবেক একজন নেতাকে হচ্ছে কয়েকজন আহ বর্তমান শিক্ষার্থী হচ্ছে আটক করে এবং হচ্ছে তাকে মারধরের হচ্ছে অভিযোগ শোনা যায়। এবং এইটা যখন শুনি তখন কিন্তু হচ্ছে বিকাল 5:30 6টার মতো হচ্ছে বাজে, এবং আমরা হচ্ছে একটা নিউজ পাই যে তাকে মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এটা আসলে একটা ভুল ইনফরমেশন ছিল। তাকে আদতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি, তাকে প্রান্তিক গেট থেকে মেরে প্রশাসনিক যে ভবন আছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যেই ভবনে বসেন, পুরাতন রেজিস্ট্রার ভবন, সেখানে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে আরো দফায় মারধর করা হয়। এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত যে প্রক্টর আছেন, তিনি হচ্ছে আহ আধা ঘন্টার মধ্যে চলে আসেন এবং এসে যখন দেখেন যে হচ্ছে আহ শিক্ষার্থীরা হচ্ছে উন্মাদের মতো হচ্ছে একজনকে হচ্ছে পেটাচ্ছে, তখন তাকে আহ ওই রেজিস্ট্রার ভবনের কেটি গেটের ভিতর ঢুকে কলাপসিবল গেট হচ্ছে তালা মেরে দেয়। তো এরপরে হচ্ছে সে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশকে হচ্ছে ফোন করে, কিন্তু আসলে শিক্ষার্থীদের, বিশেষ করে হচ্ছে আহ সেই হামলায় যারা জড়িত ছিল, যে আমরা জানি পত্রিকার মারফত হচ্ছে যে বলতে পারি যে 5জন চিহ্নিত জি ছাত্র দলের কর্মী এবং একজন সমন্বয়ক এই হামলায় যুক্ত ছিল, এবং তাদের সঙ্গে আরো অনেকেই যাদেরকে এখনো হচ্ছে আইডেন্টিফাই করা যায় নাই, তারা হচ্ছে সেই তালা ভেঙে প্রক্টর থাকা অবস্থায় সেখানে হচ্ছে সেই যে ভিকটিম, যে নিহত হয়েছে, তাকে মারধর করে। এখন হচ্ছে প্রক্টর যিনি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এখন মাত্র 2 দিন হয়েছে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল যে দায়িত্ব সেটা এখনো পুরোপুরি বুঝে নিতে পারেন নাই। এ কারণে, এবং বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব সিকিউরিটি আছে, সেই সিকিউরিটির এখনো ঘাটতি আছে, এবং বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে বর্তমানের যেই সিকিউরিটির অবস্থা, সেটাও আসলে আন্দোলন পরবর্তী সময়ের পর থেকে কখনোই আর কি হচ্ছে আহ সাবেক অবস্থায় ফেরত যেতে পারে না। শুভ, এই কারণে আমি হচ্ছে আমি যে একটি প্রশ্ন করতে চাই। আপনি বিশ্ববিদ্যালয়ের যেমনটা বলছিলেন কর্মী শুভ, ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, জি তাদের জি 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 শুভ, আপনার কথার সাথে আমি যে প্রশ্নটা করতে চাই যে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক আহসান লাবিব, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে হামলার সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে একজন সমন্বয়ক, আপনি কি তার কথাই বলছেন? হ্যাঁ, আহসান লাবিব। আচ্ছা, জি। এবং আমি আরেকটি প্রশ্ন যেটি আপনার কাছে রাখতে চাই, প্রক্টর এই যে তাকে মারধর করা হলো, প্রক্টর তিনি আসলেন, এর মধ্যে তো আরো শিক্ষকরা আছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, অথবা যারা মারধর করেছেন তারা ছাড়াও আরো অনেক শিক্ষার্থী রয়েছেন। তারা আসলে আপনারা তখন মানে কি জানতেন অথবা কি করছিলেন? আপনাদের একটা অংশ তাদের কি ফেরাতে গিয়েছিল কিনা? আচ্ছা, তো এখানে প্রথম যে ব্যাপারটা, প্রান্তিকে যখন বিকেল 5:30টার দিকে প্রথম পর্যায়ের যে হামলাটা হয়, হামলা আমি আর কি এটাকে মারামারি বলবো না, হামলাই বলবো, তার উপর যে হামলা হয়, তখন আমারই সহপাঠী একজন, তার নাম ইসফার সাদি, সে নৃবিজ্ঞান বিভাগে পড়ে, সে ঘটনাচক্রে সেখানে উপস্থিত ছিল এবং সে সেখানে আহসান লাবিব, যাকে অব্যাহতি দেওয়া হয়েছে, একজন অন্যতম সমন্বয়ক, তাকে বলে যে আসলে এটা তো ঠিক হচ্ছে না, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। এবং তখন বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে দাঁড়ানো একটা পুলিশের গাড়ি ছিল এবং সেই সমন্বয়ক বলে যে হ্যাঁ, আমরা তাকে পুলিশের কাছে তুলে দিচ্ছি, বলে তাকে পুলিশের গাড়ির কাছে নিয়ে যায়। এবং যখন আমার সেই সহপাঠী দেখতে পারে যে তাকে আসলে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে, তখন সে চলে আসে। কিন্তু আসলে যেটা যেটা হয় যে তাকে কখনোই পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি, তাকে সেখান থেকে সরাসরি নিয়ে আসা হচ্ছে রেজিস্টারে। এবং এই পুরোটা সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব এবং সাংবাদিক সমিতির অনেক সাংবাদিক সেখানে
উপস্থিত ছিলেন এবং তারা এই পুরো ঘটনাটার সাক্ষী ছিলেন। কেউ সেখানে এই, যেহেতু সে ছাত্রলীগের একজন সাবেক কর্মী এবং তাকে নিয়ে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক অভিযোগ আছে যে সে সবসময় আর্মস ক্যারি করতো, এবং এই ধরনের তথ্যগুলো উপস্থিত জনতাকে এমন ভাবে তাদের কাছে পোট্রে করা হয়েছিল যে তারা আসলে এই যে হত্যাকাণ্ডর আগে যে মারামারি ঘটনাটা তারা কখনোই থামাতে আসেনি। এবং এরপর যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরাতন রেজিস্ট্রারের মধ্যে তাকে নিয়ে আসা হয়, তারপরে যখন কেচি গেট খুলে তাকে কয়েকজন চিহ্নিত ব্যক্তি যখন পেটায়, তখন আসলে বাইরের মানুষ কেউ জানতো না। এমনকি দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এই ঘটনাটা জানতে পেরেছে পত্রিকায় আসার পর, যখন কিনা রাত 11টার পর পত্রিকাতে প্রকাশ করা হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দেওয়ার পর সে নিহত হয়েছে। তারপরই আসলে সাধারণ শিক্ষার্থীরা জানতে পারে যে এরকম একটা ঘটনা ঘটেছে। তার আগে পর্যন্ত সেখানে উপস্থিত ছিল যারা হামলাকারী, তারা কয়েকজন সাংবাদিক এবং এমন কিছু শিক্ষার্থী যারা এই হামলাটাকে সমর্থন করে। জি, শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা একটি ছোট্ট বিরতি নিব। বিরতি থেকে ফিরে আমাদের সাথে আরও অতিথি যুক্ত হবেন। আমরা তাদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো সম্পর্কে আরও জানবো, এবং এই যে মব জাস্টিস, এটা আসলে কিভাবে বন্ধ করবে বর্তমান সরকার, অথবা কিভাবে বন্ধ করা যায়, আইন শৃঙ্খলা বাহিনী এ নিয়ে কি করবে, এগুলো নিয়ে আলোচনা করব। আলোচনায় ফিরবো একটু পরে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন অতিথি হিসেবে ডক্টর নেহাল করিম, অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইমরান হাসান শুভ, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন অর্নি আঞ্জুম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা একটু অর্নি আঞ্জুমের কাছে যেতে চাই, তার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একজন যুবককে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা একটু জানতে চাই। অর্নি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমার কাছে প্রশ্নটি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন সার্বিক পরিস্থিতি কি? সার্বিক পরিস্থিতি আপনার মনে করেন যে শুরুতেই যদি আমি বলতে চাই, পরিস্থিতি আসলে খুবই অস্থির। মানে যেহেতু ক্যাম্পাসে একটি গণ অভ্যুত্থান ঘটে গেছে এবং এরপরে আমাদের প্রশাসনিক বডিও এখন পর্যন্ত সেভাবে ফরমেশন হয়নি এবং নতুন করে সেভাবে কাজ শুরু করতে পারেনি। তো সেই অবস্থায় আসলে ধরুন যে আমাদের প্রক্টোরিয়াল টিমও এখন পর্যন্ত মাঠে নামছে না। সেই অবস্থায় একটি হলে এই ধরনের মব জাস্টিসের নামে এইভাবে একটি যুবক পিটিয়ে ফেলা, এবং সেই একই রাতে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির হলে এই ধরনের একটি ঘটনা ঘটেছে যে একজন অপ্রকৃতস্থ মানুষ যে হল গেটের সামনে তাকে দেখা যায় এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে ফোন চুরি করেছে এই অভিযোগ দিয়ে তাকে গেস্ট রুমে নিয়ে পেটানো হয়। এবং আপনারা দেখে থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেটানোর আগে তাকে ক্যান্টিনে খাওয়ানো হয় এবং তারপরে পিটিয়ে তাকে এক পর্যায়ে যখন ইউনিভার্সিটি প্রশাসন থেকে যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে তিনি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। তো এইরকম একটি ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে একটি জুলাই গণ অভ্যুত্থানের ঘটে গেছে, এখান থেকে সেন্টারটি এখান থেকে শুরু হয়েছে, সে তখন হয়তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ত ঝরেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু জি, অর্নি শুনতে পাচ্ছেন আপনি? অর্নি, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। ঠিক আছে, আমরা আবার একটু ফিরে যেতে চাই নেহাল করিমের কাছে। নেহাল করিম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর নেহাল করিম স্যার? জি, হ্যাঁ বলেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল সম্ভবত। আমি কি আবার কথা কন্টিনিউ করব? জি জি, অর্নি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি একটু যেটা হচ্ছে এই যে আপনারা দেখবেন যে অর্নি, আমি একটা প্রশ্ন, অর্নি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্রক্টোরিয়াল টিম যেখানে কোনো ফাংশন করছে না এবং দেখা যাচ্ছে যে আমাদের প্রক্টোরিয়াল টিম একটি প্রক্টর কর্তৃক একটি বিবৃতি দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটিতে যে সকল আবাসিক এবং অনাবাসিক ছাত্ররা আছে, অর্নি আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? বহিরাগত মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে ইত্যাদি। এবং তখন আমরা দেখি যে আচ্ছা, আমরা একটু ডক্টর নেহাল করিম স্যারের কাছে যাব। আমরা একটু ডক্টর নেহাল করিম স্যারের কাছে যাব। নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু বন্ধ করে দিতে পারেন। জি, ডক্টর নেহাল করিম,
আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই যে আমি এখনো অর্নির কথা শুনতে পাচ্ছি। অর্নি জি, আমরা একটু ডক্টর নেহাল করিম স্যারের সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে স্যার, এই যে ঘটনাগুলো ঘটলো এবং এছাড়াও 5 অগস্টের পর থেকে আসলে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে আমরা বিভিন্ন রকমের ঘটনা দেখতে পাচ্ছি। আরেকটি ঘটনা আপনার কাছ থেকে আমি একটু আসলে যেটা বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় কলেজের তো আছেই শিক্ষকরা যারা আছেন, এমনকি স্কুল পর্যায়েও প্রধান শিক্ষক থেকে শুরু করে উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন শিক্ষকদের নানাভাবে তাদের জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে, তাদের সাথে অশোভন আচরণ করা হচ্ছে। এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে? একটি ছাত্র আন্দোলনের গণ আন্দোলনের মুখে যে সরকার পতন সেটি তো হলো, কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠানে কারো বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে সেটার বিরুদ্ধে প্রতিষ্ঠান নিশ্চয়ই ব্যবস্থা নেবে অথবা শিক্ষার্থীরা অভিযোগ করবে। কিন্তু এই জিনিসটি আসলে স্যার আপনি কি বলবেন? কোন শিক্ষা প্রতিষ্ঠানে সব ছাত্র কিন্তু এইসব ব্যাপারে ইনভলভ হয় না। যারা নাকি এইসব ইনভলভ হয়েছে, যারা নাকি শিক্ষকদেরকে হেনস্থা করেছে বা অপমান করেছে, সেটা কোনো অবস্থাতেই কাম্য না। আমি মনে করি যারা করেছে তাদের বেড়ে ওঠাটা সুন্দর হয়নি। আমি সেজন্যই বারবার জোর দেই। আমি বিশ্ববিদ্যালয়ে এত বছর শিক্ষকতা করেছি, আমি সবসময় ক্লাসে এটা বলতাম, আমাদের সামাজিকীকরণটা ঠিক হয়নি। বাংলাদেশে এখনো 98% লোকের মধ্যে নীতি নৈতিকতা বা সামাজিকীকরণের অভাব আছে। এখন এই এটার উত্তরণের উপায় হচ্ছে আমাদের শিশুকাল থেকেই স্কুলে সামাজিকীকরণ শেখাবার ব্যবস্থা করা। এটা না করলে কিন্তু সমূহ বিপদ হবে। এবং আজকে জাহাঙ্গীরনগর বা ঢাকা কলেজ বা বরিশালে যা হয়েছে, আমি তো মনে করি আগামী 2-3 মাসে আরো এরকম অনেক ঘটনা ঘটবে। কারণ এই শিক্ষার্থীরা আনরুলি হয়ে গেছে, তাদের একটা বয়সের ধর্ম আছে। তারা দেখলো যে তারাই সব, তাদেরকে সরকার এনকারেজ করছে। কাজেই এনকারেজ ইন এ সেন্স সরকার কোনো কিছু বলছে না, তারা করছে। কিন্তু আমি মনে করি এখনই যদি সরকার যদি কঠোর না হয়, আইন শৃঙ্খলা যদি যথাযথ না হয়, তাহলে কিন্তু নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে যাবে। জি স্যার, আমরা আবার একটু আলোচনায় ফিরবো দুই শিক্ষার্থীর সাথে। তার আগে আমি একটু কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরে আপনাদের দুজনের সাথে এই একই বিষয়ে কথা বলবো। কয়েকটি ঘটনা। গত 9 সেপ্টেম্বর নরসিংদীতে সভার নির্ধারিত স্থান নিয়ে দুই পক্ষের আন্দোলনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সভা করতে পারেননি, তিনি সেখান থেকে ফেরত এসেছেন। বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজাউল করিম সহ 4 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে আরেক সমন্বয়ক মীর নিলয় গ্রুপের বিরুদ্ধে। এটি বুধবার 11 সেপ্টেম্বরের ঘটনা। রাতে পৌর শহরের কাঠপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। 12 সেপ্টেম্বর এটি নিউজ বলতে চাই, বগুড়া সরকারি আজিজুল হক কলেজে একদল শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেয়। মত বিনিময় করার কথা থাকলেও তোপের মুখে সেনা সহায়তায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। আমি যে আসলে এটা দিয়ে যে প্রশ্নটি করতে চাচ্ছি, যারা ছাত্র জনতার আন্দোলনে অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় করেছেন, তারা একটি মুভমেন্টের কোঅর্ডিনেশন করেছেন, সমন্বয় করেছেন, তারা প্রত্যেকেই সাধারণ শিক্ষার্থী, আপনারা প্রত্যেকেই শিক্ষার্থী। এখন বিষয়টা আসলে কি দাঁড়িয়েছে? আপনাদের সাথে সমন্বয়কদের কি আসলে কোনো ধরনের দূরত্ব তৈরি হচ্ছে? মানে এখানে কি আপনাদের যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, সব শিক্ষার্থীর মধ্যে যে একটি বন্ধুত্বপূর্ণ অথবা একই ক্যাম্পাসে আপনারা পড়ালেখা করেন, সেই সম্পর্কের মধ্যে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে আপনারা মনে করেন? আমি প্রথমে যেতে চাই ইমরান হাসান শুভ, আপনি যদি একটু বলতেন আপনাদের ক্যাম্পাসে জাহাঙ্গীরনগরে আসলে কি অবস্থা? আচ্ছা, ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি হচ্ছে যারা আন্দোলনের সমন্বয়কারী ছিলেন, তাদের হচ্ছে আন্দোলনের পূর্ববর্তী এবং পরবর্তী হচ্ছে তাদের অবস্থান এবং তাদের হচ্ছে যে কি বলবো, তাদের যে রাজনৈতিক আদর্শ, এই ব্যাপারে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আন্দোলন যখন চলমান ছিল, সমন্বয়কারী যারা ছিল তারা মূলত আপনি যেটা বললেন যে তারা হচ্ছে একটা আন্দোলনকে সমন্বয়ের কাজ করেছেন। যারা সাধারণ শিক্ষার্থী ছিল, যেটা জনদাবি ছিল, গণদাবি ছিল, সেই দাবিটা আদায়ের জন্য যে সকল শিক্ষার্থী এবং জনসাধারণ হচ্ছে
রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে সমন্বয় করার কাজ করেছিল। কিন্তু যখন স্বৈরাচারী সরকারের পতন হলো এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো আস্তে আস্তে খুলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সবার আগে ক্লাস শুরু হয়ে যায়, এরপর দেখা যায় যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, এই প্রশাসনিক কাঠামো পুরোটাই ভেঙে পড়ে। কারণ ভিসি হচ্ছে 5 তারিখ থেকে 5 আগস্ট থেকেই হচ্ছে পলাতক থাকেন, এবং তার সঙ্গে সঙ্গে যত প্রশাসনিক কর্মকর্তা আছেন তারা সবাই হচ্ছে হয় পদত্যাগ করেন অথবা হচ্ছে পদত্যাগ না করেই পলাতক হয়ে যান। তো এরপরেই সমন্বয়কের যে প্রধান উদ্দেশ্য, আমরা দেখতে পারি যে কিভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ব্যাপারে নতুন প্রশাসনিক কর্মকর্তা কারা আসবেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কি হবে এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি তারা হাসিল করতে পারবেন, এই ক্ষেত্রেই তাদের হচ্ছে বেশি মনোযোগী হতে দেখা দেয়, রাদার দেন শিক্ষার্থীরা আসলে কি চায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীদেরকে আবাসিক বিশ্ববিদ্যালয় বলে ভর্তি করানো হলেও আমরা জানি যে বছরের পর বছর ধরে শিক্ষার্থীরা একটা তার ন্যায্য সিট পায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ছাত্রলীগকে হচ্ছে পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের প্রেমিসিস থেকে বিতাড়িত করে, সকল সাধারণ শিক্ষার্থীর একটা আশা ছিল যে সে তার যে ন্যায্য সিট, সেই সিটটা পাবে, হলে সিট পাবে। কিন্তু দেখা গেছে যে এই ব্যাপারগুলো নিয়ে কথা না বলে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দাওয়া, তাদের যে এক্সপেকটেশন, সেগুলোর সঙ্গে আসলে সমন্বয়কদের যে হচ্ছে কি বলবো, মানে তাদের যে কাজ, সেটা আসলে তাদের চিন্তাধারার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের চিন্তাধারা এক পথে হচ্ছিল না। যে কারণে দেখা যায় যে হচ্ছে সমন্বয়কদের সাথে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বেশ কিছু ব্যাপারে মতানৈক্য দেখা দেয়, এবং এটা নিয়েও আসলে অনেক হচ্ছে যে গুজব, আসলে সেটা সত্যি নাকি মিথ্যা সেটা আমরা জানি না, বাট অনেক মানুষই বলতে শুরু করেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে নতুন ভিসি, প্রক্টর, প্রভিসি থেকে শুরু করে যে সকল নতুন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে নিয়োগের ব্যাপারে হচ্ছে সমন্বয়ক যারা, তারা কোনো না কোনো ভাবে লিয়াজুর কাজ করেছেন, তারা কোনো না কোনো ভাবে তাদের পছন্দের শিক্ষকদের এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন। তো এই সকল ব্যাপার যখন সাধারণ শিক্ষার্থীরা জানতে পারে এবং তারা দেখতে পারে যে আসলে তাদের সমস্যার আদতে কোনো সমাধান হচ্ছে না, এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি রাজনৈতিক এবং বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সাংস্কৃতিক যে পরিস্থিতি, সেটা আস্তে আস্তে আরো অবনতির দিকে যেতে থাকে। দেখা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চার একটা হচ্ছে অনেক এনরিচড একটা হিস্ট্রি আছে, কিন্তু দেখা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম অনেক আন্তঃকন্দল দেখা দেয়। দেখা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ডকে ঘিরে যারা সমন্বয়ক আছেন তারা হচ্ছে অনেক ধরনের কথাবার্তা বলেন, যেগুলো আসলে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে প্রশ্নবিদ্ধ করতে শুরু করে, এবং এটাকে কেন্দ্র করে দেখা যায় যে শিক্ষার্থীদের মধ্যে অনেক ডিভাইড হয়ে যায়। যে কারণে এই দায়গুলো আসলে বর্তায় সমন্বয়কদেরই উপরে, কারণ হচ্ছে তারা একটা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, ফলে সময় যে রিফরমেশন, সেটার দায়িত্ব আসলে তাদের কাঁধেই বর্তায়। শুভ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু অর্নি আঞ্জুমের কাছে যেতে চাই। অর্নি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক হত্যার ঘটনায়, পিটিএ হত্যার ঘটনায় 5 জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আমি বাংলাদেশের একটি গণমাধ্যমে দেখতে পাচ্ছি তাদের নাম প্রকাশ করেছে। এর মধ্যে একজনের পরিচয় যদি বলি, তিনি তাদের মধ্যে জালাল মিয়া, হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক। কোটা সংস্কার আন্দোলন চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। অপর 4 জনের রাজনৈতিক পরিচয় জানা যায়নি, এরকম একটি তথ্য এখানে আছে। বাকিদের নামগুলো আছে, আপনারা পাবেন বিভিন্ন গণমাধ্যমেই। আমি যে প্রশ্নটি করতে যাচ্ছি, শুভকে যে প্রশ্নটি করলাম, অর্নি আপনাকেও একই প্রশ্ন করতে চাই। কোটা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন অথবা সরকার পতন আন্দোলনের সময় আপনারা সমন্বয়কদের কেমন দেখেছেন? এখন সমন্বয়কদের আপনারা কিভাবে দেখছেন? আপনাদের সাথে দূরত্ব কি বাড়ছে, না তারা দূরত্ব কমাচ্ছে, অথবা আপনাদের সাথে দূরত্বটা কমছে, আসলে সম্পর্ক আরো ভালো হচ্ছে? জি, ধন্যবাদ। এই প্রশ্নের জবাবে আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে সমন্বয়কদের সাথে সম্প্রতি, মানে এই সরকার পতনের পর যেটা হয়েছে যে সাধারণ জনগণের সাথে সমন্বয়কদের যে সমন্বয় করার কথাটি ছিল, সেই সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে, এবং সমন্বয়কদের আসলে সাধারণ জনগণের সাথে বেশ সমন্বয়কহীনতা তৈরি হয়েছে, যেটি দেখতে পাই। ধরুন যে
আপনারা দেখবেন যে সমন্বয়ক যে লিস্ট ছিল, কেন্দ্রীয় লিস্ট, সেটি আবার যখন জুলাই আগস্ট 5ই আগস্টের পর আবার নতুন করে বিভিন্ন লিস্ট প্রকাশ করা হয়, এবং এরপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এরকম সমন্বয়কের দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়কদের লিস্ট বের হয়, এবং এটার পরিচয় দিয়ে আমরা বিভিন্ন জায়গায় এ পর্যন্ত দেখেছি যে বিভিন্ন পাওয়ার প্র্যাকটিসের ঘটনাও আমরা দেখতে পেয়েছি সময়কালীন। এবং আমি যদি বলি যে আপনি যেরকম বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি মারা গিয়েছেন তার হত্যা মামলায় 5 জনকে গ্রেফতার করেছে। প্রথম জন ছাত্রলীগ করতেন আগে, এরপরে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মুভ করেছেন। এবং এই বিষয়টি নিয়ে আমি একটা কথা বলতে চাই যে ক্যাম্পাসে মনে করেন যে দুটো বিষয় একইভাবে চলছে। এক হচ্ছে যে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে বিভিন্ন নাম না করা, মানে ব্যানারলেস বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে, বিভিন্ন নামের মধ্য দিয়ে আগে যারা দালালের ফেসিবাদে দোষর ছিল তারা আবার ব্যাক করার হচ্ছে যে রিকনসিলিয়েশন প্রসেস, সেই প্রসেসটি চলছে। আমরা দেখতে পাই যে বিভিন্ন ব্যানারে বিভিন্ন ভাবে অনেক ধরনের শক্তি, অনেক ধরনের গোষ্ঠী তারা এখানে প্রোগ্রাম করছেন, তারা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন, বা রিকনসিলিয়েশনের যে ব্যাপারটি সেটি হচ্ছে। এবং সেই সাথে আরেকটি যে ব্যাপারটি চলছে সেটা হচ্ছে ট্যাগিং এর রাজনীতি। আপনি দেখবেন যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হত্যার ঘটনাটি ঘটে গেছে, সেখানে কি যে সেখানে একজন ছাত্রলীগ, একজন যার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ আছে, তিনি সন্ত্রাসী হন বা যাই হন, তাকে মব জাস্টিসের মাধ্যমে পিটিয়ে খুন করা অবশ্যই হইতেছে, সেখানে জায়েজ নয়। তো এই যে ট্যাগিং এর রাজনীতি, বিভিন্ন ট্যাগ দিয়ে যে ছাত্রলীগের পুনর্বাসনের ট্যাগ দিয়ে অর্নি, আমাদের হাতে সময় কম, আমি খুব সংক্ষেপে, জি অর্নি ধন্যবাদ, আমাদের হাতে সময় খুব কম, আমি আপনার কাছে এবং আমাদের যে বাকি দুজন অতিথি আছে তিনজনের কাছে আরেকটি বিষয় ছোট্ট করে খুব সংক্ষেপে আপনারা যদি আমাকে 1 মিনিটের মধ্যে আপনাদের উত্তরটা শুধু বলেন। আমি একটু বলে নেই যে 11 জেলায় যে বন্যার্তদের জন্য সহায়তায় ত্রাণের টাকা তোলা হয়েছিল, এই বিষয়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই অর্থ নিয়ে কি করেছেন এটা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রশ্ন মানুষজন করতে শুরু করেন, এবং পরবর্তীতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান যে গত 4 সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষক ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু এই 3 জনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব হবে। এখনো পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি। আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে ত্রাণের জন্য অর্থ উত্তোলন করা হলো, আপনি কি মনে করেন যে এই যেই অর্থটি ব্যয় হয়নি, এই অর্থটি প্রধান উপদেষ্টার তহবিলে জমা দেয়া যেত, অথবা সরকারি ত্রাণ তহবিল, অথবা অন্য কোথাও রাখলে জিনিসটা ভালো হতো? তাহলে এই বিষয়টি নিয়ে কিন্তু এত আলোচনা সমালোচনা অথবা এই যে সমন্বয়কদের নিয়ে বিতর্ক তৈরি হতো না। জি অর্নি আঞ্জুম, আপনি কি মনে করেন? সংক্ষেপে 1 মিনিটে বলবেন। জি, আমি যেটা বললাম যে সমন্বয়কদের এখনকার কাজকর্মে হচ্ছে স্বচ্ছতার ভীষণ অভাব, তাদের কাজে ট্রান্সপারেন্সি নেই, এবং যে লোকবল নিয়ে ত্রাণের কাজটি করতে হতো, এখানে যে পরিমাণ মানুষ এসে ত্রাণ দিয়েছে সেই লোকবল বা স্ট্র্যাটেজি বলেন বা প্ল্যান বলেন কিছুই আসলে তাদের কাছে ছিল না, যার ফলে আমরা দেখি যে বিভিন্ন ত্রাণ চলে গেছে। এখন পর্যন্ত কিন্তু টিএসসি তে এখনো শত শত বোতল পানি পড়ে আছে, পানিগুলো নষ্ট হচ্ছে, এরকম বিভিন্ন ত্রাণ এখানে পচে নষ্ট হয়েছে। সেগুলো বিষয়ে কোনো প্ল্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল না, এবং ট্রান্সপারেন্সিও এক্ষেত্রে ছিল না, আর কি ওরা নিশ্চিত করতে পারেনি। জি জি, শুভ, আপনার কাছ থেকে একই বিষয়, আপনি কি মনে করেন যে এই অর্থটি আরো ভালোভাবে ব্যবস্থাপনা করা যেত, অথবা প্রধান উপদেষ্টা অথবা আরো দুজন উপদেষ্টা আছেন নাহিদ এবং আসিফ, তারা দুইজনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকেই হয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে এগুলো আরো আসলে ভালো কোনো ব্যবস্থা করা যেত? আমি বলছি না এই অর্থটি নিশ্চয়ই তারা পরবর্তীতে বন্যার্তদের সহায়তায় ব্যয় করবেন, কিন্তু এই যে প্রশ্নটি উঠছে স্বচ্ছতার বিষয় নিয়ে, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ রাখা, এই বিষয়টি এই ফাইন্যান্স ম্যানেজমেন্টে আরেকটু ভালোভাবে করা যেত, আপনি কি মনে করেন শুভ? আচ্ছা, ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও আমি কিন্তু যখন ত্রাণ গ্রহণ কর্মসূচি চলছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, এবং আমিও সেই ত্রাণের যে ফান্ড সেখানে আমি নিজে টাকা দিয়েছিলাম, এই বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে সেই আমার দেওয়া সাহায্যটা যারা আসলে নিডি তাদের কাছে পৌঁছাবে। কিন্তু পরবর্তীতে যখন আমি জানতে পারি যে আসলে তা হয় নাই, এটা আমার জন্য কিন্তু অনেক বেশি হার্ট ব্রেকিং ছিল। তো এখন প্রথম ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে কোনো দায়িত্ব পাই এবং সেই দায়িত্ব যদি আমরা পালনে ব্যর্থ হই, আমরা এমন কাউকে খুঁজে বের করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে
যারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারতেন। জি যখন জি শুভ ধন্যবাদ। আমাদের হাতে সময় একদম কম, নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। আমি সবশেষে একটু আসতে চাই ডক্টর নেহাল করিম স্যার আপনার কাছে। আমরা এই যে আলোচনা করলাম, আমাদের সাথে দুজন শিক্ষার্থী ছিলেন, তারা তাদের মতামত দিলেন। আপনি যদি একটু শেষ কথা বলতেন, আপনার কোনো পরামর্শ শিক্ষার্থীদের জন্য, অথবা 30 সেকেন্ডে স্যার যদি কিছু বলতেন। ওই যে এরা যেটা বললো যে টাকাটা তারা অন্য অ্যাকাউন্টে রেখেছে, এটা কেন করেছে? কর্তৃত্ব ধরে রাখার জন্য। তারা ইচ্ছা করলে প্রধান উপদেষ্টার ফান্ডে দিতে পারতো, ওই কর্তৃত্ব ধরে রাখবে বলে দেয়নি। তারপর শুভ যেটা বললো, এই যে সমন্বয়করা যে বা ওদেরকে আমাদের শিক্ষকরাই তাদেরকে তোয়াজ করে যে চাকরিগুলো নিচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে, এই প্রভিসি হচ্ছে, ওইখানে মেম্বার হচ্ছে, এগুলো কিন্তু সরকারের উচিত হয়নি এদেরকে এনকারেজ করা, কারণ এগুলি সব সমন্বয়করা এই অ্যাপয়েন্টমেন্ট গুলো দিচ্ছে, নিয়োগগুলো দিচ্ছে। এখানে শিক্ষা উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টাদের কোনো হাত নেই, আমি যতটুকু খবর পেয়েছি। এবং শুভ সেটা বলল যে এই সমন্বয়করা সবকিছু করছে। কাজেই আমার শেষ কথা হচ্ছে, এই সরকারের অবশ্যই উচিত হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের দ্বারা দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, না হলে কিন্তু সমূহ বিপদ হবে। এই ছেলেরা যেহেতু একবার জেগে গেছে, প্রশ্রয় পেয়েছে, তারা আরো অনেক কিছু করবে। আমরা আগামী আরো 2-3 মাস মধ্যে আরো অনেক কিছু দেখতে পাবো। জি ধন্যবাদ স্যার আপনাকে, এবং অর্নি আঞ্জুম এবং ইমরান হাসান শুভ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখনকার মতো। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।